নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। আজকে আমার ভিডিওর শুরুতে আজকের ইন্ডোর স্টেডিয়ামে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর যে সভা ছিল বিজেপির কার্যকর্তাদের নিয়ে, সেই সভায় অমিত শাহর বক্তৃতার শুরুর একটা অংশ আপনাদের শোনাচ্ছি। मेरे साथ बोलिए, भारत माता की। क्यों भाई? बंगाल के मंडल पदाधिकारियों की आवाज को क्या हो गया है? मेरे साथ बोलिए, भारत माता की। क्यों भाई? बंगाल के मंडल पदाधिकारियों की आवाज को क्या हो गया है? আপনারা শুনলেন তো। এই একই জিনিস হচ্ছে গত 23 সালের নভেম্বর মাসে ধর্মতলা অমিত শাহ যে মিটিং করতে এসেছিলেন, সেখানেও একই জিনিস ঘটেছিল। তো অমিত শাহ তখন বুঝতে পেরেছিলেন যে বঙ্গ বিজেপির হাল কি, এবং তিনি একটু ক্ষোভ প্রকাশ করেছিলেন। যাই হোক, তো বুঝতে পেরেছিলেন যে সামনের লোকসভা ভোটে কি হতে চলেছে। তাই হয়েছে, কারণ 19 সালের 18টা আসন থেকে 24 সালে এসে সেটা কমে 12টা আসন হয়ে গেছিল, এবং ভোট শতাংশ কমেছিল প্রায় 2%। তো এবার সেম আশা আবার জুগিয়েছেন যে আবার নাকি 2026 সালে ক্ষমতায় আসবেন, এবং কি ফর্মুলা তার সেই আশার মানির কয়েকটা অংশ আমি আপনাদের একটু বলি। কারণ যদিও আমি বলছি যে বঙ্গ বিজেপির লোকরা, বঙ্গ বিজেপির যারা কর্মী টর্মীদের আপনারা এমনি হয়তো পাড়ায় টাড়ায় খুব একটা দেখতে পাবেন না, কারণ তাদের ওইভাবে দেখা যায় না। কিন্তু সোশ্যাল মিডিয়াতে যে কমেন্ট সেকশন, সেই কমেন্ট সেকশনে আপনারা দেখতে পাবেন বঙ্গ বিজেপির প্রচুর কর্মী বা সমর্থক, তারা খুব সক্রিয় সোশ্যাল মিডিয়াতে এবং কমেন্ট করার ক্ষেত্রে। তাদের একটু ক্ষোভ আছে অমিত শাহের উপরে, কারণ তাদের বক্তব্য যে অমিত শাহ 2021 সালে অনেক আশা টাশা দেখিয়েছিলেন, আব কি বার 200 পার এই স্লোগান তুলেছিলেন, তার আশা করেছিল যে ক্ষমতায় এসে যাবেন, কিন্তু কার্যত গিয়ে দেখা গেল যে সেটা 77-এ এসে আটকে গেছে। তারপরে যেটা দেখা গেল যে আস্তে আস্তে আমি এই কমেন্ট সেকশন গুলো ফলো করি বা তাদের কথাবার্তাগুলো বোঝার চেষ্টা করি। অমিত শাহের উপর একটা রাগ আছে বঙ্গ বিজেপির যারা কর্মী বা সমর্থকদের, যে কেন এখনো মমতা বন্দ্যোপাধ্যায় জেলের বাইরে, কেন এখনো অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলের বাইরে, এইরকম ব্যাপারটা আছে। আবার রিসেন্ট যে ক্ষোভটা দেখছি সেটা হচ্ছে যে এই মালদা মুর্শিদাবাদে হিন্দুরা আক্রান্ত হচ্ছে, অথচ অমিত শাহ কিছু করছে না। মানে স্বরাষ্ট্রমন্ত্রী, গৃহমন্ত্রী তিনি কোনো অ্যাকশন নিচ্ছে না। কেন 355 জারি হচ্ছে না, উপদ্রুত এলাকা জারি করা হচ্ছে না মালদা মুর্শিদাবাদে, এইসব মানে যে সমস্ত জেলায় সংখ্যালঘুরা বেশি বসবাস করেন বা যেখানে সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটছে, সেখানে কেন অমিত শাহ কোনো অ্যাকশন নিচ্ছে না, এরকম একটা ক্ষোভ কিন্তু আছে বিজেপি বঙ্গ বিজেপি। তার বই প্রকাশ কিনা যে অমিত শাহ সাথে এরকম বলবে, তার সঙ্গে তো গলা বাজিয়ে চিৎকার করার দরকার নেই। 21 সালে অনেক গল্প গাছা শুনিয়েছিলেন, অনেক স্লোগান তুলেছিলেন, আপকি বার 200 বার, আলটিমেটলি কিছু হয়নি। তো এরকম একটা ক্ষোভ থেকেও হয়তো হতে পারে, বা একটু ঠিক আছে ওনার মিটিং আমাদের আসতে হবে, আমরা মন্ডলের পদাধিকারী, আমাদের মিটিং এ হাজিরা দিতে হবে, তো সেরকম একটা অবস্থান নিয়ে হয়তো তারা আসেন। তো এটা রিফ্লেকশন কিনা আমি বলতে পারবো না, যে বারে বারে এটা হচ্ছে। এটা 23শে নভেম্বরও হলো, এটা আজকেও হলো, 25 সালে এসে দাঁড়িয়ে, এবং ধরুন আগামী 9-10 মাসের মাথায় ভোট হবে। তো ভোটের আগে অমিত শাহ একটু চাগাতে এসেছিলেন আর কি বঙ্গ বিজেপিকে। তা তিনি হালটা নিশ্চিতভাবে বুঝতে পেরেছেন যে বঙ্গ বিজেপি কি অবস্থা দাঁড়িয়ে আছে। চাগালে হয়, কিন্তু তারা চাগাতে চাইছে না, বা তারা চাগানোর মতো অবস্থা নেই। কারণ অমিত শাহ ক্ষমতায় আসা 2026 সালে ক্ষমতা আসার পরে কয়েকটা কথা বলেছেন, যে 2017 সাল থেকেই নাকি তিনি বলেছেন, 17 আসলে ভোটটা হয়েছিল 16 সালে বিধানসভা, যে 17 সালে ভোটের পর থেকেই তারা উদ্যোগ নিয়েছিলেন যে বাংলায় ভালো ফল করতে হবে। সেই কারণে 19-এ খুব ভালো ফল হয়েছিল, এবং 19-এ 40% উপর ভোট পেয়েছিল, 18টা আসন জিতেছিল, এটা সঠিক। তারপরে বলেছিল যে এবার যেটা বলেছেন যে এবার লোকসভাতেও নাকি 40% মতো ভোট পেয়েছে, এবং যে এই 97টি আসন, যদিও শুভেন্দু অধিকারী বারে বারে বলেছিলেন লোকসভা ভোটের পরে যে আমাদের ফল বিশেষ খারাপ হয়নি, আমরা 2,29,00,000 ভোট পেয়েছি, এবং 91টি আসনে আমাদের 51 বিধানসভা ক্ষেত্রে আমরা বিজেপি লিড ছিল বা এগিয়ে ছিল, এইটা বলেছেন। তো অমিত শাহকে একটু জানিয়ে রাখি যে 19 সালে হচ্ছে বিজেপি 40% প্লাস ভোট পেয়েছিল, তৃণমূল 43% মতো ভোট পেয়েছিল, এবং বিজেপি 18টা আসন জিতেছিল। কিন্তু 21 এবং সেই সময় 19 সালে যেটা হয়েছিল, বিজেপি 121টা বিধানসভা ক্ষেত্রে এগিয়েছিল,
কিন্তু 21 সালে যখন ভোট হয় 2 বছরের মাথায় সেই আসন সংখ্যা কিন্তু 121 থেকে 77-এ নেমে আসে এবং ভোট শতাংশ 2% কমে 38+ চলে আসে। এবার বিজেপি 38+ পেয়েছে এবং 91টি বিধানসভা ক্ষেত্রে এগিয়ে আছে। আমি জানি না 91 থেকে অমিত শাহ জাদু মন্ত্র বলে 147 বা 148 হয়ে যাবে কিনা। তো এখন ইনি বলেছেন, দাবি করেছেন বিজেপি কিভাবে 26 সালে সরকার গঠন করবে। আর 4 থেকে 5% বলেছেন যে লোকসভায় 40% পেয়েছে, পাননি। লোকসভায় 38% প্লাস ভোট পেয়েছে বিজেপি, 40% পেয়েছিল 19 সালে। তো আর 4-5% বাড়ালেই হচ্ছে ক্ষমতায় এসে যাবে, এরকম একটা আশ্বাস তিনি দিয়েছেন। এখন এগুলো আসলে এখন বোধহয় বিজেপি কর্মীরা ঠিক বিশ্বাস করছেন না, কারণ হচ্ছে তারা তো জানেন নিজেদের হাল হকিকত। কারণ হচ্ছে তারা জানেন 81,000 বুথে এজেন্ট দিতে হবে। অনেক আবার বলেন যে তৃণমূল বা বামফ্রন্ট যখন ক্ষমতা এসেছিল অনেক জায়গা বুথে এজেন্ট দিতে পারেনি। না, 15 বছর আগে বা 40 বছর আগের ঘটনা আমি বলছি না, এখন দিনকাল বদলেছে, এখন ভোটটা করাতে হয়, সেইভাবে ভোট ম্যানেজমেন্ট করতে হয়। আমি বলছি তো 81,000 বুথে 2টো করে এজেন্ট দিলে হচ্ছে 1,62,000 এজেন্ট লাগে, এবং যদি 10 জন করে বিজেপি কোন বুথে কর্মীকে জড়ো করতে হয়, মানে 10 জনকে দিয়ে বুথ ম্যানেজমেন্ট করতে হয়, তাহলে 8 লক্ষ প্লাস হচ্ছে সক্রিয় কর্মী লাগে। তো ওরা যারা নিচু তলায় বিজেপির লোকজন আছে, বুথ কমিটি আছে, তারা নিশ্চিতভাবে জানেন। তো এখন এইসব ব্যাপারগুলো অমিত শাহ আশ্বাস দিচ্ছেন, কিন্তু বিজেপি কর্মীরা মনে মনে বুঝতে পারছেন যে এরকম তো আপনি 21 সালেও দিয়েছিলেন, এবারও গরম করছেন, বাজার গরম করতে আসছেন এবং ডেলি প্যাসেঞ্জারই করবেন, আগামী দিনে হয়তো করবেন। তা উনি বলতে পারেন, বলার কোনো অধিকার আছে। আর ভোট পার্সেন্টেজে অনেক সময় এদিক ওদিক হয়ে যায়। তো যাই হোক, এগুলো বলতে বলতে অনেক কিছু বলেছেন, যে কালীঘাট মন্দির, করুণাময়ী কালী মন্দির, দক্ষিণেশ্বরের মন্দিরের কথা বক্তৃতাতে শুরু করেছেন। এগুলো হচ্ছে বিজেপির এই আগামী দিনে যত দিন আসবে তত বিজেপি কতটা বাঙালি। বিজেপি অ্যাকচুয়ালি এখানে আমি বলছি, আমি কোনো সম্প্রদায়কে আঘাত করতে চাই না। একটা সময় যখন বিজেপি বাংলায় 6%-এর পার্টি ছিল, তখন বিজেপিকে অনেকেই কটাক্ষ করে, সিপিএম এর লোকজন, কংগ্রেসের লোকজন, এরা বলতেন যে এটা বিজেপি হচ্ছে পান পরাগদের পার্টি। মানে আমি বলছি না কোনো সম্প্রদায় কারা পান পরাগ খান বা কিছু, বলতে বিজেপি হচ্ছে পান পরাগের পার্টি। কেউ কেউ বলতেন যে বিজেপি, একটু তাচ্ছিল্য করে বলতে বিজেপি হচ্ছে বড় বাজারের পার্টি। তো যাই হোক, বিজেপি বাঙালিদের পার্টি হতে চেয়েছে, সেই জন্য অমিত শাহ বক্তৃতাতে সব কালী মন্দিরের রেফারেন্স আনছেন, এরপর আরো, এবং স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণদেব, সমস্ত কিছুই আনবেন। এটা একটা নিত্য চলতে থাকবে, আপনাদের বলে দিচ্ছি, রেগুলার এটা চলবে। যতবার এই মোদিজি অমিত শাহ আসবেন ততবারই গেমটা চলবে, এবং বারে বারে বোঝানোর চেষ্টা হবে যে না, কারণ তৃণমূল আক্রমণ করবে যে বিজেপি বহিরাগতদের পার্টি। হ্যাঁ, তো বিজেপি হিন্দি বলার পার্টি, তো এটা বিজেপি বাঙালিদের পার্টি, এটা বোঝানোর জন্য এগুলো হবে। তো এগুলো আমরা শুনে শুনে অভ্যস্ত, সব ক্যাসেট আর মানে নতুন করে শোনার কিছু নেই। তো আজকে যেটা বলেছেন যে নাগরিকত্ব নিয়ে বলেছেন যে 4 দিন আগে নাকি শান্তনু ঠাকুর তাকে বলেছেন যে যারা হিন্দু শরণার্থী তাদের কাছে নাকি নোটিশ আসছে, যদি তারা তাদের পরিচয়পত্র বা প্রমাণপত্র দেখাতে না পারে তাদের নাকি ভোটার লিস্ট থেকে নাম কাটা যাবে। তখন অমিত শাহ তাদের আশ্বাস দিয়েছেন যে না, মোদিজি সিএ করে দিয়েছেন, নাগরিকত্ব আইন করে দিয়েছেন, তাতে সবাই নাগরিকত্ব পাবে। এ নিয়ে এটা মমতা ব্যানার্জিদের হচ্ছে কৌশল, এইভাবে হিন্দু শরণার্থীদের নাম কাটতে চান। তো আমি অমিত শাহকে একটু বলি যে গত বছর লোকসভার আগে তো সিএ বিধি কার্যকর করে দিয়েছিলেন। এই বনগাঁতে এই সিএ নিয়েই তো অনেক কিছু হয়েছিল। তো শান্তনু ঠাকুর এবং অমিত শাহকে বলছি যে সিএ করে দিলেন, বিধি কার্যকর হয়ে গেল, কিভাবে অ্যাপ্লাই হবে? তা সেখানে কেন এখন মানুষ এখনো পর্যন্ত সিএ নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করছেন না? এটা একটু বলবেন কি? উত্তর নেই, এগুলো বলবেন। তারপর বিএসএফ টিএসএফ নিয়ে অনেক কিছু বলেছেন। এই এক ক্যাসেট আবার সেই 14 বছর ধরে, যেটা 11 বছর ধরে শুনে আসছি, বাংলায় বিএসএফ কে জমি দেওয়া হয় না। বিএসএফ অনেক জমি দেওয়া হয়েছে আউটপোস্টে, কিন্তু হয়েছে কি কাজ? হয়নি। কিন্তু এটা বলবেন কারণ তৃণমূল বারবার বলবে যে যত অনুপ্রবেশের কথা বলবো এটা বিএসএফ এর দায়িত্ব, বিএসএফ অমিত শাহ দপ্তর, বিএসএফ, তারা কেন আটকাতে পারছে না? তো আমাদের বাংলায় নয় যে মমতা ব্যানার্জি নাকি আপনাদের জমি দিচ্ছে না বিএসএফ এর তার কাটা দেওয়ার জন্য, তারের বেড়া দেওয়ার জন্য। তো আসাম, ত্রিপুরাতে তো আপনাদের ডাবল ইঞ্জিন সরকার, সেখানে কেন অনুপ্রবেশ হচ্ছে? আর আসামে সম্প্রতি বিএসএফ যা খেল দেখিয়েছে সেটা দিলে তো আপনাদের লজ্জায় মুখ ঢাকার জায়গা নেই। 23শে মে পর্যন্ত 65-70 জন মানুষ, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, তারা ভারতীয় ছিল, তাদের কথা পুশব্যাক করতে দিলেন বাংলাদেশে। তারা বাংলাদেশ তাদের নিল না, কারণ তারা ভারতীয়। মাঝখানে 4 দিন ধরে নোম্যান্স ল্যান্ডে তারা বসেছিলেন, এবার আবার তাদেরকে অ্যাকসেপ্ট করে নিলেন ভারতীয় বাসিন্দা বলে এবং অসমের বাসিন্দা বলে। তো এইসব বিএসএফ একটা মিথ্যে স্টেটমেন্ট জারি করলো তাদেরকে হচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে। তো এইসব কাণ্ড কারখানা চলছে বিএসএফ এর।
সেই দপ্তরের মন্ত্রী অমিত শাহ। তো এখন জানি না এগুলো মানে লাজ লজ্জা চলে গেলে মানুষ এই ধরনের কাজ কারবার করে, এবং ডবল ইঞ্জিন। তো অন্য রাজ্যে কেন হচ্ছে, সেখানেও তো ঢুকছে, আপনারা ধরা পড়ছে, আপনারা বলছেন। তো যাই হোক, এখন এগুলো চলবে, এখন কিছু তো করার নেই। আরজিকর সন্দেশখালী নিয়ে অনেক হই হই হলো লোকসভা ভোটের আগে। সন্দেশখালীর বেলুন ফুস হয়ে গেল এক স্টিং অপারেশনের পরে। আরজিকরে অনেক কিছু হলো, হওয়ার পরে আপনাদেরই সিবিআই এসে তদন্ত করলো, এখন সেই সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন উঠে গেছে। আমি জানি না যে আর মানে ক্যাসেট পুরনো কত বাজাবেন বা কি করবেন, আমি বুঝতে পারছি না। যাই হোক, এখন আমাদের এগুলো শুনতে হবে আগামী দিনে, আরো প্রতি মাসেই এবার আসবে এই সপ্তাহ। সবে তো জুন মাসের 1 তারিখ, এখনো 10 মাসে অমিত শাহ মোদীজি আবার আসবেন, আবার এইসব গল্পগাছা শোনাবেন। তবে হাল কিন্তু বোধহয় অমিত শাহ বুঝেছেন যে ওই ভারত মাতা কি জয় বলার পরে গলার আওয়াজটা খুব জোরদার নয়। তারাও জানেন যে আপনি আসবেন, এসব অনেক স্তোক বাক্য দেবেন, অনেক আশা জাগাবেন, আপকি বার 200 পারের মতো, আলটিমেটলি রেজাল্ট কি হবে তারাও বুঝতে পারছে। যাই না আগামী 10 মাসে অন্য কোনো পরিবর্তন হবে কিনা, কারণ সবকিছুই পরিবর্তনশীল, অনেক কিছুই ঘটনা ঘটতে পারে, ভোট রাজনীতিতে অনেক কিছু ঘটনা ঘটতে পারে, সেগুলো ভবিষ্যৎ বলবে। আজ এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।